দর্শক, স্বাগত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি স্বৈরাচার শেখ হাসিনার কারাগারে প্রায় 14.5 বছর উনি ছিলেন, কারান্তরীণ ছিলেন। এর মধ্যে কন্ডেম ছিলেন প্রায় 8.5 বছর। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য জনাব এটিএম আজহারুল ইসলাম। জনাব আজহার, আপনাকে এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি শুরুতে বলছিলাম যে সাবেক স্বৈরাচার শেখ হাসিনা কারাগারে আপনি প্রায় 14.5 বছর আপনি কাটিয়েছেন একটি মিথ্যা মামলায়, যে মামলাটি পরে আদালত কর্তৃক আপনি বেকসুর খালাস হয়েছেন। এরকম একটি মামলায় আপনাকে প্রায় 14.5 বছর আপনাকে কারান্তরীণ রাখা হয়েছিল। আমি শুরুতেই শুনতে চাইব যে আপনি গ্রেপ্তার হয়েছিলেন, যদি আমি ভুল না করি, 2012 সালের 22শে আগস্ট। তো এরপর থেকে আপনার কারাজীবন শুরু হলো এবং আপনি প্রায় 14.5 বছর এই কারাগারের ছিলেন। আমি শুনতে চাইব প্রথমেই আপনার কারাজীবনের কথা। ধন্যবাদ। আমি প্রথমেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে মেহেরবানি করে কারাগার থেকে মুক্ত করার সুযোগ করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাবো দেশবাসীকে যারা আমার জন্য দোয়া করেছেন, সাথে সাথে যারা দেশের বাইরেও আছেন, যারা আমার সহকর্মী, যারা আমাকে ভালোবাসেন, তারাও দোয়া করেছেন। এবং আমি শুনেছি মক্কায় কাবা ঘরে গিলাফ ধরে অনেক কান্নাকাটি করেছেন, অনেক মা বোনরা নফল রোজা রেখেছেন, নফল নামাজ পড়েছিলেন, দান সদকা করেছেন। হয়তো তাদের দোয়ার বদলতে আল্লাহ আমাকে মুক্তির পথটা সুগম করে। মূলত আমি গ্রেপ্তার হই 2011 সালের 19শে সেপ্টেম্বর। এবং গ্রেপ্তারের সময় আমি তখন ছিলাম ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল। যেহেতু আমাদের সেক্রেটারি জেনারেল আলী হাসান মহোদয় সাহেব গ্রেপ্তার ছিলেন, 2010 সালের 30শে জুন তারা গ্রেপ্তার হন, তখন থেকে আমার এই দায়িত্বে আসে। এবং আমি চেষ্টা করেছি সারা দেশ সফর করে জনশক্তিকে, আমাদের কর্মীদেরকে বুস্ট আপ করার জন্য এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। তারই একটা অংশ হিসাবে মৌলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবকে ট্রাইব্যুনালে যখন হাজির করা হয়, তার মামলা শুরু করার চেষ্টা করা হয়, ঠিক সেই মুহূর্তে আমরা 19শে সেপ্টেম্বরে একটা সমাবেশ বিক্ষোভ করার আহ্বান করেছিলাম। এবং সেই আহ্বানে আমাদের প্রচুর জনশক্তি, জনগণ সমর্থন দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমি যখন এই নিউজটা টিভিতে দেখছিলাম কেন্দ্রীয় অফিসে, বের হয়ে আসার পরে আমাকে বাসার কাছ থেকে গ্রেপ্তার করা হয়। প্রচুর সাদা পোশাকধারী ডিবি পুলিশরা সেখানে ছিলেন। অন্য নেতৃবৃন্দ তার আগেই সরে যেতে পেরেছেন, তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেননি। এরপরে আমি সেখান থেকে আমাকে ডিবি অফিসে নিয়ে আসা হয়। ডিবি অফিসে এসে দেখি আমার ছেলে সেখানে। তাই বললাম যে আমার আগে তুমি এখানে আসলে কীভাবে? সে বলল, তখন সে দিগন্ত টেলিভিশনে কাজ করত, বলে আমি টেলিভিশন স্ক্রল দেখতেছিলাম, আপনাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি দেখার জন্য আসছিলাম। কেন্দ্রীয় অফিসে এসে যখন জিজ্ঞেস করলাম, তখন আমাকে পুলিশের লোক বলে, আপনি কে? পরিচয় দিলাম, আমি আজহার সাহেবের ছেলে। আর কোনো কারণ ছাড়াই আমাকে গ্রেপ্তার করা হলো এবং ডিবি অফিসে নিয়ে আসা হলো। সেখানে আসিয়ে দেখি আমি প্রচুর আমাদের লোক। অর্থাৎ না, আপনার ছেলেকে কি গ্রেপ্তার করা হয়েছিল? গ্রেপ্তার করা হয়েছে, আপনাকে অ্যারেস্ট করার আগেই তাকে অ্যারেস্ট করা হয়েছিল? তাকে অ্যারেস্ট করা হলো আমাকে এক দেখতে এসে, অথবা আমার সঙ্গে গ্রেপ্তার করেছে কিন্তু আমাকে নিতে হয়তো দেরি হয়েছে, তাকে আগে নেওয়া হয়েছে। সেখানে আরও অনেক আমি দেখলাম যে অনেক আমাদের জামাতের কমিটি সমর্থক জেলখানে গিয়ে পরে শুনে প্রায় 350 লোককে গ্রেপ্তার করা হয়েছে একই দিনে গ্রেপ্তার করা হয়েছে। এটা করা হয়েছে। এরপরে আমি সেখানে থাকলাম। আমাকে রাত্রে ডিবি অফিসের তৎকালীন যে তিনি প্রধান ছিলেন, তিনি আমাকে ডাকলেন এবং সেখানে আমার চোখ বাঁধলেন, হাত বাঁধলেন এবং আমার সাথে তখন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ইজ্জতুল্লাহ সাহেব ছিলেন। ওদের উপস্থিতিতে আমাকে শুয়ে আমাকে
অনেক অত্যাচার করার চেষ্টা করেছে এবং তা বলা খুব অট্টহাসিতে বলতেছে তোমার পাতে এমন আঘাত করবো যে জিন্দিগিতে তুমি আর হাঁটতে পারবে না। এটা হলো ডিবি অফিসে, ডিবি অফিসে গ্রেপ্তারের দিন রাতেই, গ্রেপ্তারের দিনে আর কোর্টে নেওয়ার আগেই। আচ্ছা আচ্ছা, মানে তার তখন পর্যন্ত আইনি আওতায় নিয়ে আসেনি আমাকে। জি। তো এরপরে পরের দিনও ডাকলো। পরের দিনে আমার মাদের লোকরা অনেক চিৎকার করলো যে উনি তো এখনও হাঁটতে পারতেছেন, আবার কীরকম টর্চার করবে। তাই বললেন যে অসুবিধা নেই, যাই, আমার আল্লাহ ভরসা। পরের দিন আমার কি আর টর্চার করলো না। আমাকে মনে হলো যে কি কোনো কারণেই হোক আমাকে হাসপাতালে নিয়ে গেল, পুলিশ হাসপাতালে, সেখানে চিকিৎসা দেওয়া হয়ে গেল। এরপরে অনেক পরের দিন আমাকে যখন কোর্টে নেওয়ার আগে আবার ডাকলো, সেখানে আমাকে অনেক কথাই সে বলল। কি কথা ছিল উল্লেখযোগ্য? সে উল্লেখযোগ্য কথার মধ্যে যে তখন তো সে তুই করে বলছিল, আপনিও বলতেছিল না, তো তুই বা তোরা বিএনপির সাথে আছিস কেন, বিএনপি থেকে সরে আসো ইত্যাদি। তা আমি জবাব দেওয়ার চেষ্টা করেছি যে আপনি তো এটা বলার কোনো অথরিটি রাখেন না, আপনি তো চাকরিজীবী, আপনি তো অন্যেরা ক্ষমতা আসলেও তার দিনে চাকরি করবেন, এটা আপনি বলা রাখেন না। উনি আর বলেননি, আপনার একটা ইসলামপন্থী দল ইত্যাদি। ইসলাম তো আমরা জানি সব কিছুই বলে আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু ও তো খুব উগ্র মেজাজের। উনি সেই ব্যক্তি যিনি পরে বিএনপি অফিসে আক্রমণ করেছিল, আমি নাম বলতে চাই না। তো এরপরে তো কোর্টে তোলা হলো, কোর্টে আমাকে তো ওই সময় 4টে মামলা দেওয়া হলো, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি করা হলো। আমার ছেলেকেও আনা হলো এবং ছেলেকেও এই একই মামলা দেওয়া হয়ে গেলো। এরপর তো আমি সবাই মিলে জেলে আসলাম। জেলে আসলাম তখন আমি বললাম যে আমাদেরকে কোথায় রাখবেন আমি তো জানি না, আমাকে যদি আলাদা রাখেন তা আমি একটু রিকোয়েস্ট করবো আমার ছেলেকে আমার সাথে রাখার জন্য, ও তো নতুন ছেলে, কিছু বোঝে না। তো ঠিক আছে, এরা ওই রিকোয়েস্টটা আবার রেখেছিল, আমার সাথেই তাকে রাখার ব্যবস্থা করেছিল। এরপর সে 8 মাস জেল খাটার পরে বেরিয়ে এসেছিল, আবার ডিবি আবার ধরেছিল, তারপরেও যে কোনো কারণে হোক তাকে ছেড়ে দিয়েছে। এই হচ্ছে প্রাথমিকভাবে জেলখানার কাহিনী আমার। এরপরে আমি জামিন নিয়ে প্রায় 7-8 মাস পর জামিন নিয়ে বের হই, আবার গেট থেকে গ্রেপ্তার করা হয়। অর্থাৎ জামিন পাওয়ার পর জেল গেট থেকে বের হওয়ার পরে জেল গেটেই আপনাকে গ্রেপ্তার করা হয় আবার। এরকম করে আমাকে 5-6 বার গ্রেপ্তার করা হলো। পরে আমাদের লোকরা একটা হাইকোর্টের নিয়ম ছিল নো অ্যারেস্ট নো হ্যারাস, এটা আমাদের আইনজীবীরা ফাইট করে আদায় করে। তারপরে পরবর্তী সময় যখন আমি বের হয়ে আসি তখন তারা আমার গাড়িতে উঠলাম, গাড়িতে উঠে দেখি পিছনে আমি অপরিচিত লোককে দেখলাম। তা আমি আপনার গাড়ির মধ্যেই? আমার গাড়ির মধ্যেই। সেখানে আমাদের ওখানে ডাক্তার তাহির সাহেব আছে আর লোক ছিল ওনার সামনে। তাই বললাম ভাই আপনারা কারা, আমি তো আপনাদেরকে চিনলাম না। বললে স্যার আপনি চলেন, আপনার সিকিউরিটির জন্য। আমার সিকিউরিটির জন্য তো আমার লোক তো হাজার হাজার লোক মিছিল করতেছে, তারাই তো আমার সিকিউরিটির জন্য যথেষ্ট, আপনারা কারা? বলে আমরা ডিবির লোক। তা আমি কি গ্রেপ্তার? তো বললো যে না আপনি গ্রেপ্তার না। আমি কি মুক্ত? বললেন আপনি মুক্ত না। তা আমি কি? স্যার বাসায় যান। বাসায় আসলাম, বাসায় তো আমি ভাড়া বাসায় থাকি, 9 তলায় বিল্ডিং, 7 তলায় থাকি। সেখানে এসে দেখি যে প্রায় শতাধিক পুলিশ একদম নিচতলা থেকে 9 তলা পর্যন্ত, মহিলা এবং পুরুষ। এই যে না প্রথম গ্রেপ্তার হওয়ার পর কতদিন পর এটা মানে 7-8 1 বছরের মতো হবে, 7 মাস হবে আর কি। তো এটা হওয়ার পর আমি করলাম যে কি, আমি খুব চিন্তা করলাম যে আমাকে হাউস অ্যারেস্ট করলো। আমি মনে করলাম যে আওয়ামী লীগ কেবল ক্ষমতায় আসলো, কতদিন হাউসে রাখবে আমার, এটা আমার মাথায় ঢুকতেছিল না। এরপরে রোজার মাস, তাদেরকে আমি মুসলমান হিসাবে দাওয়াত দিলাম যে ইফতার করেন, ইফতার করতে কেউ রাজি হলো না। ওরা সব সিসি ক্যামেরা, এর মধ্যে সিসি ক্যামেরা সব লাগিয়ে দিয়েছে। তারা ভয়ে সন্ত্রস্ত স্যার যে আমরা আপনার সঙ্গে এইভাবে মেলামেশা করতে পারবো না। ঈদের আগের দিন আমি বললাম যে আমাকে নামাজ পড়তে দেন। আমাকে ওই যখন বের হয়ে আসলাম আমাকে হাউজারের মধ্যে রাখলো। এটা কতদিন পর ঈদ হলো? এটা পঞ্চম দিনে হয়েছে। পঞ্চম দিনে, পঞ্চম ঈদ হওয়ার পরে আমাকে বললাম যে আমি ভাই আমাকে নিশ্চয়ই নামাজ পড়তে দিচ্ছেন না, কোনো আত্মীয় স্বজনকে আসতে দিচ্ছেন না, কাউকে আসতে দেয় না, তো আমাকে কমপক্ষে ঈদের নামাজটা পড়তে দেন। বলে আমরা এখন বলতে পারবো না, তবে আমরা পরে যোগাযোগ করব, যোগাযোগ করে জানাবো। পরে ঈদের দিন আমি তো জানি যে হয়তো দিচ্ছে না, তবে একটু এসে বলে যে আপনার আসেন, ঈদের নামাজ পড়ার অনুমতি পাওয়া গেছে। আমি গেলাম আমার ছেলের সহ, বের হয়ে দেখি যে
প্রচুর গাড়ি, মনে হলো যে আমাকে প্রেসিডেন্টের প্রোটোকল দিয়ে আমাকে নেওয়া হচ্ছে। তাই বলে কোথায় নিয়ে যান? আমাদের বাসার সামনেই মগবাজার মসজিদ, আমি এখানেই পড়ি। কারণ না, আপনি চলেন। তো রমনা থানার যে পুলিশদের অধীনে মসজিদ, সেই মসজিদ নামাজ পড়া হলো। আমার লোকটা টের পেয়েছে, গিয়েছিল, কিন্তু কাউকে কথা বলতে দেয়নি। সেখানে ফেরত নিয়ে এসে পরের দিন আমি সকালে 10টার দিকে স্কুলে দেখতেছি যে আমাকে মানবতাবিধি অপরাধের দায়ে গ্রেপ্তার করার কথা বলা হলো। আমি যখন বের হয় পুলিশকে দেখেছি, মানে ডিবির লোক, তখন আমি ধারণা করি যে কোনো না কোনো মামলা হয়তো আমাকে গ্রেপ্তার করবে, হয়তো সময় একটা নিচ্ছে। এসে কিন্তু আমি কোনো ব্যাগটাকে কাপড় চোখ খুলিয়ে নিই ঈদের দিন না, ওই মানে জেল থেকে এসেই কোনো ব্যক্তি খোলাখুলি, আমাকে বললেন যে আমার সন্দেহ হচ্ছে, আমাকে আবার গ্রেপ্তার করবে, মালামাল খোলার দরকার নেই, আমাকে আবার যেতে হবে। এরপর তো ঈদের দিন হলো, পরের দিনের স্ক্রলে আসলো যে আমাকে মানবতাবিধি অপরাধে গ্রেপ্তার দেখানো হলো। তখন আমাকে একটু পরে ডিবি অফিসে নিয়ে আসলো। তখন অবশ্য আমার কাছে কোনো খারাপ ব্যবহার করেনি। এরপরে দুপুরে বিকালের দিকে ট্রাইব্যুনাল নিয়ে গেল। ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানে তারপরে আমাকে কেন্দ্রীয় কারাগার, যেটা পুরাতন, সেই পুরাতন কেন্দ্রীয় কারাগারে পাঠানো হলো। সেখানে আমি থাকলাম। জি, আপনার এই মামলায়, অর্থাৎ মানবতা বিরোধী অপরাধের মামলায় আপনার বিরুদ্ধে ফাঁসির রায় হলো, যদি আমি ভুল না করে থাকি তাহলে 2014 সালের 30 ডিসেম্বর। তো এই যেদিন ফাঁসির রায় হলো সেদিনকা আপনার মনের অবস্থা কি এবং তারপরের ঘটনা প্রভাব একটু জানতে চাই আপনার কাছে। 30 ডিসেম্বর মানে ফাঁসি যখন রায় হয়েছে, তার আগে ছোট্ট একটা ঘটনা বলি। ওটা আপনারা হয়তো অনেকে জানেন, শুনেছেন যে মানে সেফ হোম নামে একটা তারা মানে তদন্ত করার জন্য তারা জিজ্ঞাসাবাদ করতো। সেখানে আমাদের সব নেতাকেই যাই করা হয়েছে, অনেকের সাথে একটু খারাপ ব্যবহার করা হয়েছে। তো এর মধ্যে একটা আইন হয়ে গেল যে মানে তার পক্ষ থেকে উকিল থাকতে পারা যাবে, কিন্তু উকিল দিয়েছে, কিন্তু আমার সামনে ছাতে দেয়নি, পাশের রুমে রাখা হয়েছিল তাদের। তো আমার কাছে 3 জন গোয়েন্দার লোক জিজ্ঞাসাবাদ করে। ঠিক সেই সময় ওই পুলিশের যিনি দায়িত্বে ছিলেন, সম্ভবত নাম হারুন নাকি, যা ভুলে গেছি আমি, তিনি খুব হন্তদন্ত এসে বললেন যে ওকে ভালো করে জিজ্ঞেস করো। মোল্লা সাহেব তো ফাঁসির চিৎকার করতেছে, তখন শাহবাগীরা অনেক চিৎকার করতেছিল। মোল্লা ভাইয়ের তো ছিল যাবজ্জীবন, সেটা ফাঁসির পর্যায়ে নেওয়ার জন্য বলতেছে। তা আমরা ওকে জিজ্ঞেস করো, ওরও ফাঁসি হয়ে যাবে ইত্যাদি বলে চলে গেল। আমাকে যখন জিজ্ঞাসাবাদ শুরু করে, আমি বলি আমি কোনো প্রশ্নের জবাব দেব না। বলে কেন দেবেন না? ফাঁসি তো হুকুম দিয়েই গেছে, তা আমাকে ফাঁসি দিতে হলে যা কিছু তাই করেন, আমার তো কোনো প্রশ্নের জবাবের তো আপনাদের কোনো কাজে লাগবে না, আপনাদের যা বলে তাই করবেন। তখন ইন্ডিভিন অনেক কথা বলা শুরু করলো ইত্যাদি। ওই কিছু নাম ঠিকানা নিয়ে এসে আমি আর বলি যে না, আপনারা যেভাবে মামলা সাজাতে পারেন সেভাবে সাজান, কারণ আমার কথা তো আপনারা বিশ্বাস করবেন না। এরপরে তো আমাকে জেলখানা নেওয়া হলো। তখন আমি পুরাতন ঢাকাতে চলে গেলাম। এটা হচ্ছে 2 নম্বর জেল বলে আর কি। সেখানে এটা হলো কাশিমপুরে, কাশিমপুরে। জি, মানে কাশিমপুরের 4 নম্বর জেলখানা না, 2 নম্বর জেল। ওখানে 3টা তো পুলিশদের জেল, সেটার মধ্যে 2 নম্বর জেল একটু বেটার একটু, সেইখানে আমাকে রাখলো। সেখানে গিয়েই আমার সঙ্গে দেখা হলো আমাদের মীর কাসেম আলী সাহেবের সাথে। এরপরে দেখা হলো আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদের সাথে। এরপর গিয়াসুদ্দিন আল মামুন এরতন ছিল। তো তখন আমার ডিভিশন হয়েছে হাইকোর্টে, ট্রাইব্যুনালে আমাদের বেশ আব্দুল রাজ্জাক সাহেব মুভ করে আমার ডিভিশনের ব্যবস্থা করে। তো তখন ডিভিশন হওয়ার কারণে কিছুটা খোলামেলা ছিল, আমরা আসতাম। আসলে জেলখানার পরিবেশ পরিস্থিতি নির্ভর করে সুপার এবং জেলারের উপরে। তাদের মন মানসিকতা যা হয়, পরিবর্তন হলে তাদের আচরণটা পরিবর্তন হয়ে যায়। ওই সময় যিনি সুপার ছিলেন মোটামুটি একটু লিবারেল ছিলেন, ভালো ছিলেন। এই জন্য আমাদের চলাফেরা খুব একটা বাধা সৃষ্টি করেনি, এটা করতেও পারে না, কেন আমার ফাঁসি আসামি না, তখন তো আমরা ডিভিশন প্রাপ্ত। সেখানে একটা কোড মানে আপনার নিয়ম আছে, তো সেখানে আমার জেল কোড আছে, জেল কোড যেমন সুযোগ সবটা সুযোগ দেয় না, তো করতে পেরেছে। সেখানে থাকলাম, সেখান থেকে কিন্তু আমার ফাঁসির রায় হয়। তার আগে আমার 2 মাস আগে মীর কাসেম আলী সাহেব ফাঁসির রায় হয়। ওই আমি ছিলাম দোতলায়, উনি ছিলেন 3 তলায়। তখন তাকে ওই জেলেই ফাঁসির কন্ডেমশন নেওয়া হয়। বাংলাদেশের যতগুলা কন্ডেমশন আছে, সবচেয়ে খারাপ কন্ডেমশন হচ্ছে এই 2 নম্বর জেলের টিন শেড
কোনো দরজা এবং একটা জানালা ছাড়া কিচ্ছু নাই, ফ্যানের সিস্টেম নাই, কোনো কিছু নাই, এরকম কষ্ট করতে হয় ওখানে। তো উনি তার আগে 2 মাস গেলেন, তারপর তো আমার রায় হলো ডিসেম্বরের 30 তারিখে 14 সালে। তখন শীত, প্রচণ্ড শীত। সেখান থেকে আমাকে যখন প্রতিক্রিয়া কি হয়েছে বলতে গেলে, আমাকে ফাঁসির রায় দিয়ে আমাকে জেলখানা নিয়ে আসা হয়, পুরাতন ঢাকা জেলে। ওরা ফাঁসির আসামিদেরকে সাধারণত চেক আপ করে, আমাদের প্রেশার মাপে ইত্যাদি মাপে। আমার প্রেশার মেপে বলতেছে, আপনি কি জানেন আপনার কি রায় হয়েছে? জানি, ফাঁসি রায় হয়েছে। তা আপনার প্রেশার তো নর্মাল, তো অ্যাবনর্মাল হবে কী জন্য? আমি তো কোনো ডাকাতি করে এই মামলার আসামি হয়ে ফাঁসি হয়নি। আমি ইসলামের জন্য কাজ করেছি, জনগণের জন্য কাজ করেছি, আমার ভয় কিসের? আমি তাকে বললাম, দেখেন আমাদের নবী রাসূলের চেয়ে তো অনেক কষ্ট করেছে, তাদের উত্তরসূরি আমরা, তারা যদি তাদেরই আমরা উম্মত, আমাদের ভয় কি? এটা আমি আগে থেকেই জানতাম যে ইসলামী আন্দোলন করতে গেলে আমাকে এমনকি ফাঁসির পর্যায়েও যেতে হতে পারে। আমাদের প্রতিষ্ঠাতা মৌলানা মওদুদী ফাঁসির আসামি ছিলেন। তো এটা আমার কোনো পেরেশানির ব্যবস্থা করেনি। উনি আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য কিছু নেই, এটাই আমরা এইভাবে আমাকে তখন দেওয়া হলো। কিন্তু যেদিন আমাকে রাত্রে রাখা হলো সেদিন একটু কষ্ট বেশি দিয়েছে। ওখান থেকে নিয়ে গেলো আমাকে 2 নম্বর জেল, যেখানে খুব খারাপ কন্ডিশন। সেখানে মাত্র একটা কম্বল, একটা শীতে শোয়ার জন্য, আর কোনো কিছু দেওয়া হয়নি। যাক, অনেক কষ্ট করে সেখানে ছিলাম। এটা কি অর্থাৎ আপনি ডিভিশন প্রাপ্ত একজন আসামি ক্যান্সেল হয়ে গেল, ফাঁসি আসামি হয়ে ডিভিশন থাকলো না, আপনাকে এখন কন্ডেম সেলে নিয়ে গেল। আচ্ছা, তো কন্ডেম সেলে আপনি আপনার কন্ডেম সেলের বসবাস ছিল প্রায় 8.5 বছর। না, এইটাতে না, এটা সবচেয়ে খারাপ। এটাতে ছিলাম প্রায় 10 মাস। কিন্তু মূলত টোটাল আপনি কন্ডেম সেলে আপনার মানে জীবনযাপন ছিল প্রায় 8.5 বছর। তো এই 8.5 বছর তো অন্য কোনো সুযোগ সুবিধা আপনি পাননি না ফাঁসির আসামি হিসাবে। কিন্তু আমরা দেখেছি যে আপনাকে ডান্ডাবেরি অবস্থায় কোর্টে আনা হয়েছিল। এইটা কখন হলো? এটা গ্রেপ্তারের পরপরই যখন আমাকে কোর্টে নেওয়া হয়, তখন তো গাড়ি ভাঙচুর ইত্যাদি মামলা। তখন আমাকে 4 জনকে ডান্ডাবেড়ি পড়ানো হলো, বাকিদের পড়ানো হয়নি। আমি বললাম, ভাই আমি তো জামাতে যে কোনো পর্যায়ে দায়িত্বশীল একজন রাজনীতিবিদ, আপনারা আমাকে ডান্ডাবেড়ি পড়াচ্ছেন কেন? বলে, আমাদের করার কিচ্ছু নেই, উপরে নির্দেশ। অনেক ফাইট করলাম, তো না, উপরে নির্দেশ। ঠিক আছে, আমি ডান্ডায় পড়িয়ে যাবো আর কি। এই কাজটা দীর্ঘদিন, মানে ফাঁসির আসামি হওয়ার ট্রাইব্যুনালের মামলা শুরু আগ পর্যন্ত এই কাজটা তারা করেছে, ডান্ডাবেড়ি পড়ে গেছে আর কি। এটা কি জেলখানার ভিতরেও ছিল? না, জেলখানার ভিতরে দেয়নি। ওই রাত্রে আসলে তারা খোলে না, তখন শুয়ে থাকতে হয় ওই ডান্ডাবেড়ি সহই। এরকম ছিলাম কিছুদিন। মানে অনেক সময় রাত্রে নিয়ে যায়, তো তখন তারা বলে যায় আমরা এটা খুলতে পারবো না, তো এই ডান্ডাবেড়ি নিয়ে থাকতে হতো আর কি। এইটা তারা পরে আমাদের বেশ আব্দুল রাজ্জাক সাহেবের হাইকোর্টে ফাইট করে ডান্ডাবেড়ি থেকে মুক্ত করার একটা আদেশ পায়। এরপর থেকে ডান্ডাবেড়ি পড়ায়নি। কিন্তু 1-1.5 বছরের মধ্যেই তারা আবার ডান্ডাবেড়ি স্মরণ করলো। তাই আমরা হাইকোর্ট তো আমাকে আদেশ দিয়েছে, ওটা শেষ হয়ে গেছে, আবার নতুন করে আদেশ দেন। তাহলে ওরা আইনজীবীদের বললেন কোনো নতুন করে আদেশ দেবে না আর তারা এটা। এরপর তো যখন কোর্টে নিয়ে গেছে ফাঁসি আসামি হওয়ার পরেও ডান্ডাবেড়ি শুধু না, হাত করাও দিয়েছে। আমি বলি, দেখেন বয়স্ক লোক, আমি তো অসুস্থ লোক, হাত তো ঠিক মতো পারিনি, দেখতেছেন আপনারা, আমি পালাবো? করে, স্যার পালাবো টালাবো বুঝি না, এটা আমাদের নির্দেশ, এটা আপনাকে করতেই হবে। করলাম। কন্ডেম সেলে আপনি প্রায় 8.5 বছর ছিলেন। কঠিন জীবন, আমরা জানি, সকলেই আমরা এটা জেনেছি। কিন্তু এই কন্ডেম সেলের কথা যদি স্মৃতিচারণ যদি আপনি করেন, তো সেখানে একটু শুনতে চাই এই কন্ডেম সেলের মানে আপনার জীবনযাপন কিভাবে হলো, মানে কি করলেন এই 8.5 বছর? কন্ডেম সেলের তো আমার 2টা অধ্যায়। একটা বললাম যে 2 নম্বর জেল কাশিমপুর, 2 নম্বর জেলে যে কন্ডেম সেল, আমার জানা মতে বাংলাদেশে যত কন্ডেম সেল আছে তার সবচেয়ে খারাপ জায়গা আর কি। আগেই বলেছি, সেখানে কোনো আলো বাতাস ঢোকে না, মাত্র একটা জানালা, ফ্যান নাই। এটা খুব কষ্টের। যদিও আমি পরবর্তী সময় খুব আবেদন করেছিলাম, ভাই আমি অসুস্থ, আপনারা তো ফ্যান দিতে চায় না, তবে একটা ফ্যান কিছুক্ষণ দিয়েছিল আমাকে আর কি। তো সেখান থেকে আমাকে হঠাৎ বলা হলো যে আপনাকে 4 নম্বর জেলে যেতে হবে। আমাদের যারা পরিচিত ওখানে, তারা অনেকে দেখা সাক্ষাৎ হয় না,
কিন্তু একটা সময় আমাদের হাঁটাহাঁটি করার সুযোগ দিত সবাইকে। ওই ফাঁকে যারা পরিচিত তারা বললো যে 4 নম্বর যেহেতু অত্যন্ত আরও কঠিন, সেখানে ওর নামে তো হাই সিকিউরিটি, সেখানে অনেক আল্লাহ ভরসা। তো সেখানে মতিউর নিজাম ভাই থাকতেন ওই কন্ডেম সেলে, এই 4 নম্বর জেলে। তো আমাকে নেওয়া হলো। আমাকে নিয়ে যখন আমি 4 নম্বর জেলে গেটে গেলাম, তখন জেলার সাহেব তার রুমে আমাকে নিয়ে গেল। আর বাই দিস টাইম পরে শুনলাম নিজামী ভাইকে আবার কাশিমপুর ওই 2 নম্বর কন্ডেম সেলে নিয়ে গেল, যেখানে আমি ছিলেন। পরে শুনলাম যে রুমে আমি ছিলাম সেই রুমেই তাকে নিয়েছে। আবার উনি এখানে যে রুমে ছিলেন আমাকে সেই রুমে নিয়ে আসে। এটা কারারক্ষীদের কথা যে ইনি এই রুমে ছিলেন। থাকলাম সেখানে। এখানে কন্ডেম সেলে এটা মূলত এই বাকিগুলাতে আমার জানা মতে 2006 সালের আমাদের 4 দলীয় জোটের শেষের দিকে আমরা জেল কোড কিছু পরিবর্তন করেছিলাম, যে সেখানে ক্যান্টিন সিস্টেম হবে, যারা টাকা পিছিতে রাখবে অর্থাৎ জমা রাখবে তারা কিনে খেতে পারবে। এটা তো সাধারণ কয়েদিদের জন্য না, ওটা ওটা ভাগ করেনি, সবার জন্য করছিল আর কি। আচ্ছা। আর ফ্যান প্রত্যেক রুমে থাকবে। তো সেই হিসেবে 4 নম্বর জেলে কিন্তু আমার রুমে ফ্যান ছিল, কিন্তু চলাফেরা খুব নিয়ন্ত্রিত ছিল। খুব সকালে খুলতে দিত না, সন্ধ্যার আগেই বিকেলের মধ্যে লক আপ করতো। বাইরে কোথাও যাইতে পারতাম না, ওনারা যত যেতে পারতো আমাকে যাইতে দিত না। এই সময় কাটাতেন কিভাবে? সময়টা আমি কাটাতাম আসলে আমি চেষ্টা করেছি সময়টা আমার কাজে লাগানোর জন্য। প্রথমত ওখানে কোরআন এবং হাদিস ইসলামী সাহিত্য ঢুকানো খুব কঠিন ব্যাপার। তো তারপরেও বললাম যে কারাগারের সুপার এবং জেলারের উপর অনেক কিছু নির্ভর করে। তা আমি কিছু সুপার পেয়েছিলাম যে তাদেরকে রিকোয়েস্ট করতে, ভাই আপনারা এখানে যদি আমি সময় অন্য কাজে না লাগাতে পারি, তো আপনারা তো যারা ওয়ান সেলে আসে তাদের তো খারাপ কাজ শিখাবেন, তারা সময়টা কোথায় কাজে লাগাবে? তখন তো অনেক বাজে কাজ করবে, আপনাদের জন্য হুমকির সম্মুখীন হবে। সে বিশ্বাস করলো, আপনি কী চান? আমাকে কিছু কোরআন হাদিস ইসলামী সাহিত্য দেওয়ার ব্যবস্থা করেন। ওখান থেকে আস্তে আস্তে আমি শুরু করি। পরে যখন আর ঢুকতে দিল না, তখন আবার ওখানে অনেকে যারা কোর্টে টোটে যায়, ওখানে ফাঁসি আসামি ছিল, অনেক সময় যখন বের হইতো দেখা হতো, তাদেরকে রিকোয়েস্ট করতাম। তা তারা যেহেতু জামাত করে না, তো তাদেরকে অতটা তল্লাশি করে না, তাদেরকে বই আনতে দেয়। কিন্তু বইটা মূলত আমার জন্যই ছিল আর কি। তবে সেখানে আলহামদুলিল্লাহ আমি প্রচুর বই পড়াশোনা করেছি, তাফসির, ইসলামী সাহিত্য অনেক পড়াশোনা করেছি। দ্বিতীয়ত আমি পড়াশোনা নিজের কাছে সীমাবদ্ধ রাখিনি, কারারক্ষী আমার কিছু পরিচিত হয়ে গিয়েছিল এবং তারা ভক্তও ছিল, এবং তারা আইনের ফাঁক দিয়ে যতটুকু পারে আমাকে হেল্প করার চেষ্টা করে। তাই বললাম তোমরা কিছুই না করো, আমাকে এই বইগুলো তোর অমুককে দিয়ে আসো। এবং তার এর মাধ্যমে অনেক কয়েদিকে আমি অনেক বই পড়ার সুযোগ করে দিয়েছি, বই দিয়েছি। এমনকি কারারক্ষীদিকেও বলেছি তোমরাও পড়ো, তোমরা তো কারারক্ষী হলে তোমরা তো মানুষ, অ্যাটলিস্ট তোমরা তো মুসলমান, তোমরা এটা চেষ্টা করো। এই জন্য এই কাজগুলো আমি করেছি এবং আলহামদুলিল্লাহ আমার জানা মতে অনেক ফাঁসির আসামি অনেক খারাপ কাজ থেকে মুক্ত হয়েছে। কারণ ওখানে যারা ফাঁসির আসামি মূলত তারা খুব কম সংখ্যক আছে যারা ভালো থাকে। তারা হয় মাদক গ্রহণ করে, টাকার বিনিময়ে কারারক্ষীদের মাধ্যমে নিয়ে আসে, যে মাদক 1000 টাকা 10,000 20,000 টাকায় বিক্রি করে, এইভাবে নেশাগ্রস্ত হয়ে যায়। খুব খারাপ চরিত্র। আমি বললাম তোমরা মরার আগেই তো মরতেছে, এমনভাবে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই বোঝার মাধ্যমে অনেককে আমি মোটামুটি বোঝাতে পেরেছি। এটা আলহামদুলিল্লাহ। আমি যদি আরেকটু বলি যে এই কন্ডেম সেলে থাকা অবস্থায় অন্য কোনো জেল কয়েদির, জেল আসামিদের সাথে দেখা সাক্ষাতের সুযোগ ছিল না? ওই কিছুটা ছিল হয়তো সকালে বের হতে হবে। কিন্তু আমি এই বিষয়টা আমি একটু সংক্ষেপ করে আনি, আরও কয়েকটি বিষয় আমি কথা বলবো। এই বিষয়ে আমার জানার আগ্রহ আছে। সেটা হলো, যখন আপনি কন্ডেম সেলে যাননি, তার আগে জেলখানায় থাকা অবস্থায় কি জামায়াতের যে অন্যান্য নেতৃবৃন্দ ছিল, মীর কাসেম আলী, জনাব মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, তাদের সাথে আপনার কোনো দেখা, যোগাযোগ, কথাবার্তা হয়েছিল? হ্যাঁ, আমি যখন ডিভিশন পেলাম তখন আমি 1 নম্বর জেলে ছিলাম। সেখানে আমার সাথে ডাক্তার শহীদ আব্দুল রহমান তাহের দেখা হয়েছে, অধ্যাপক মুজিবুর রহমান সাহেবের সাথে দেখা হয়েছে। আর যখন 2 নম্বর জেলে আসলাম ওখান থেকে বদলি হয়ে, তখন সেখানে দেখা হয়েছে আমার একটু আগে বললাম মীর কাসেম আলী সাহেব। আর ওখানে আব্দুল কাদের মোল্লা ভাই পাশে ছিলেন, তখন উনি ফাঁসি আসামি হননি, যাবজ্জীবন ছিল আর কি। তো উনি মাঝে মাঝে আসতে মাঝে বাগান পরিচর্যা করার দায়িত্ব ছিল, এটা অনেক কিছু কাজ দেয় আসামিদেরকে। তো তখন দেখা হতো। একজন ফাঁসির আসামি যখন
মানে কার্যকর তখন নেওয়ার আগে ওই সুপারকে রিকোয়েস্ট করে আমাদের সাথে দেখা করতে দিয়েছিল। তখন আমি দেখা করেছিলাম, অর্থাৎ ফাঁসির ওনারটা কার্যকরার সময়, অর্থাৎ কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার আগে আপনি দেখা করার সুযোগ পেয়েছি আমি। সে সময় ওনাকে উল্লেখযোগ্য আপনাকে কি বলেছেন? একটাই উল্লেখযোগ্য যে বলতে হয় যে একটু সময় দিতে হবে। প্রথমত উনি যখন মহানগরীর আমির ছিলাম, যখন সেক্রেটারি ছিলাম, 1 বছর ছিলেন, উনি প্রায় বলতেন, আজহার ভাই আমরা যে আমল করি, আমল দিয়ে তো জান্নাত পাওয়া কঠিন হয়ে যাবে, যদি আমরা শহীদ হতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে। এই আকাঙ্ক্ষা কিন্তু আগে থেকে ছিল। তো সর্বশেষ দিন দেখা হলো, আমি ধরে একটু আবেগ আপ্লুত একটু কান্না করলাম। উনি ধমক দিলেন, আপনি কান্নাকাটি করতেছেন কেন? আমি তো আল্লাহর কাছে যাব, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। এরকম দৃঢ়চেতা এবং নির্ভীক আমার জীবনে খুব কম দেখেছি আমি। মানে কোনো চেতনা নেই যে অসুবিধা কি, চলে যাচ্ছি তো আল্লাহর কাছে। আচ্ছা, এটা গেল। আর অন্যান্য নেতৃবৃন্দ যারা ছিলেন, বিশেষ করে মীর কাসেম, মতিউর রহমান নিজামী, তাদের ফাঁসির সময় আপনি কোথায় ছিলেন বা তাদের সাথে এভাবে কোনো দেখা হয়েছিল কিনা? মীর কাসেম ভাইয়ের সাথে ফাঁসির সময় তো আমি যেখানে ছিলাম, যেটা খারাপ জেল বললাম, সেখানে তো মাঝে মাঝে দেখা, 4 নম্বর না ওটা ছিল 2 নম্বরে, আমি দেখা শেখাতে হতো। উনি তখন অনেক বলতেন, উনি ফাঁসির ব্যাপারে কোনো অরিট ছিলেন না। তো এটা আমাদের ভাগ্যে তো হবেই, কিন্তু দেশটা কোন দিকে যাচ্ছে এই ব্যাপারে উনি একটু চিন্তা ভাবনা করতেন ইত্যাদি। এর ব্যাপারে নিজামীর সঙ্গে দেখা হয়েছে। উনি তো আগের থেকে একটু রিজার্ভ লোক, উনি আল্লাহ আল্লাহ বেশি করেন, ইয়ে করেন। আর মুজাহিদের সঙ্গে দেখা হয়ে বলেছিলেন যে আজহার আমাদের মানে মিশরে এখানে মতো অবস্থা হবে, এই কথা উনি বলেছেন। আর সাইদি সাহেব, আমি শীতকালে যখন আসে তখন আমার কম্বল টম্বল কিছু দিচ্ছিল না, তো ওনার সাইদি সাহেব মৌলানা হিসাবে ওনার ভক্ত ছিল, উনি নিজে একটা কম্বল আমার কাছে পাঠিয়েছিলেন, যেটা আমি শীত নিবারণ করতে পেরেছি। এইভাবে নিজামের সঙ্গে দেখা হয়েছে, মোল্লামের সঙ্গে দেখা হয়েছে, মুজাহিদের সঙ্গে দেখা হয়েছে, কামরুজ্জামানের সঙ্গে দেখা হয়েছে। ওই 2 নম্বর জেলে যখন ফাঁসি কন্ডেম সেলে ছিলেন, তখন উনি ঈদের সময় সুপারের সাথে আলাপ করে আমাদের কাছে সাক্ষাৎ করতে আসছিল। আর যখন আমার ফাঁসির রায় হয়, আমি যেখানে কেন্দ্রীয় কারাগারে ডেকেছিল এক রাত্রে অল্প সময়ের জন্য, তার পাশেই ওনার রুম ছিল, ওখানে আমি তার সঙ্গে দেখা করতে পেরেছি। আপনার তো কার্যকর কয়েকদিন পরে হবে, দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। এটা মানে এটা কে বললেন? কামরুজ্জামান সাহেব বললেন। বললেন আপনাকে? আমাকে বললো। এটা আমার রায় যখন হয় ট্রাইব্যুনালে, তখন তো আমার কন্ডেমসেশন ডিভিশন ক্যান্সেল হয়ে গেল, কন্ডেমসেশন নিল ওখানকার কন্ডেমসেলে। তখন পাশের রুমেই ছিলেন কামরুজ্জামান ছিলেন। মানে কামরুজ্জামান ভাই বললেন যে আমার রায় কিছুদিন পরেই হবে। না, ওরা তো কার্যকর হবে, ওর তো রায় হয়ে গেছে, কার্যকর হবে, রিভিউ শেষ হয়ে গেছে। মানে তখন মানে দণ্ড কার্যকরের অপেক্ষায় ছিল। সেদিন আপনার দেখা হলো। এরপর আমি জেলখানে এসে পরে শুনলাম কারোর খিদের মাধ্যমে কার্যকর হয়ে গেছে। যখন কার্যকর হয় তখন আপনি ওই জেলে ছিলেন? না 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 না, ওই জেলে ছিলেন না। আমি এই পার্টে একেবারেই শেষ কথা আপনার কাছে বলতে চাই যে আপনার ফাঁসি হওয়ার পর আপনার অনুভূতি কি ছিল? ফাঁসি হওয়ার পর, ফাঁসি রায় হওয়ার পর, বুঝছি, ফাঁসি রায় হওয়ার পর আমি তো এটাই বললাম যে আমার প্রেশার তো কিছু বাড়েনি। আমার মানে সত্যি অর্থে বলতে পারবো, আমার কোনো প্রেশানি ছিল না। আমার একটা আশা ছিল যে আমি যদি আল্লাহ এই ফাঁসিটা কার্যকর করে, আমার বিশ্বাস যে আওয়ামী লীগ যে ইসলামী বিরোধী ভূমিকা পালন করছে, আর আমি তো ইসলামের কারণেই আমার ফাঁসি হবে, এটা যদি আল্লাহ শহীদ হিসেবে কবুল করে তো আমি নিশ্চয়ই জান্নাত যাব। এর কারণে আমি কিন্তু আমার সমস্ত জিনিসপত্র আশেপাশের লোকদেরকে বিলিয়ে দিয়েছি, আল্লাহ পরিবার থেকে আমি বিদায় নিয়েছি, নিয়ে আমি শুধু অপেক্ষা করেছি কবে ফাঁসি হবে। তখন আমার মনে সামান্যতম দ্বিধা দ্বন্দ্ব ছিল, আমি যাবো চলে, আমার দুনিয়ার সম্পর্কে চিন্তা ভাবনা নাই, আমি চলে যাবো আল্লাহর কাছে, এবং আল্লাহ যেন কবুল করে যাই আমলগুলো করে আসছি এটা এর পার পাবো কি না। কমপক্ষে হাদিসে শুনেছি আল্লাহ রসুল বলেছেন যে শহীদ হও, তোমাকে জান্নাত দেওয়া বিঘ্ন হিসাবে, শুধু একটা বলেছেন তোমার জন্য ঋণগ্রস্ত না হও। আমি ঋণ থেকেও মুক্ত হয়েছে, কোনো ঋণ আমি রাখিনি, যাতে ফ্রেশ আল্লাহর কাছে যেতে পারি, কিন্তু আল্লাহ তো কবুল করলেন না। জি, যখন আপনার মুক্তির বিষয় আসলো, যখন এই ছাত্র জনতার এই বিপ্লব সংগঠিত হলো, এই গণ অভ্যুত্থান হলো, সেই সময় আপনি মানে কোন জেলে ছিলেন? আমি সেই সময় 4 নম্বর জেলে ছিলাম, কাশিমপুর 4 নম্বর। আপনি তো বাইরের এই গণ অভ্যুত্থানের কথা জানতে পেরেছেন। ব্যাপারটা হচ্ছে আমরা তো বাইরে টের পাচ্ছিলাম না, তো মনে হয় সুপার জেলার টের পেয়ে একটু আমাদের প্রতি লিবারাল হয়ে গেল। তো অন্যদের কাছে শুনলাম যে হাজার হাজার লোক কারাগারের আশেপাশে বিক্ষোভ মিছিল করতেছে, আমাদের জন্য শুধু না, ওই অন্যান্য যারা আছে তাদের মুক্তি করার জন্য, যার ফলে খুব ভয়ে ছিল। এই জন্য আইনগত কিন্তু টিভি দেওয়ার আইন ছিল, টিভি। তো তখন বিডিবি স্যার কিছু আসতো না,
অন্য কারো মাধ্যমে জানলাম যে ওখানে বিপ্লব হয়ে গেছে ইত্যাদি হয়েছে। আমাকে ক্যাসেট দেওয়া হলো, যারা এটা সংগ্রহ করে, মানে কারোর ফিরে সাপ্লাই দেয়। তখন দেখলাম যে ঢাকা শহরে হাজার হাজার লক্ষ লোক, আমি 800 গ্রামে যে ঢাকা শহরে ছিলেন, এত লোক কই থেকে আসলো। আমি তবু মন্তব্য করলাম যে শেখ হাসিনা যে ধরনের লোক, হাজার হাজার লোক মেরে ফেললেও ক্ষমতা ছাড়বে না, যেহেতু সে শক্তি তার জনগণ না, তার শক্তি ভারত। যখন আপনি শুনলেন যে শেখ হাসিনা পালিয়ে গেছে, বিপ্লব সফল হয়েছে, সে সময়ের অনুভূতি কি? সেই সময় তো জেলখানা তো সাংঘাতিক অবস্থা হয়ে গেল, আমার শুধু না। আমি তো আমাকে বলতে পালায় যান, তখন অলরেডি তারা প্রাচীর ভেঙে ফেলছে এবং আমাদের ফাঁসির আসামি মনে হয় কাশিমপুর 4 থেকেই প্রায় 1-1.5 ফাঁসি আসামি বের হয়ে গেছে। আমাকে বললো, আমি পালাবো কেন? আমি তো পালাইতে পারবো না, আমি তো পালাবার লোক না। আমি পালালে তো আবার গ্রেপ্তার হব, আমি আইনের মাধ্যমেই খালাস পাবো। আমি তো অন্যায় করিনি, আমি পালাইনি। অনেকে পালাবার জন্য বলেছে, আমি পালাইনি, পালাবো না, আসি। এইটা আমার একটা ছোট্ট অনুভূতি আছে যে আমি বললাম যে হাজার হাজার লোক মেরে ফেললেও সে ক্ষমতায় থাকবে। কিন্তু আমি লাইভ দেখতেছি 10টার দিকে টিএসসির সামনে হাজার হাজার লোকের মধ্যে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, 5-6 বছরের, পাশে অনেক পুলিশ দাঁড়ায় আছে। হঠাৎ ছেড়ে দৌড় দিয়ে একটা পুলিশকে ঘুষি মারলো। এরকম মনে আছে না? আমি দেখে বললাম আমার রাজনৈতিক অভিজ্ঞতা, এই সরকার থাকতে পারবে না। বলে কেন? এই বাচ্চাটা কিভাবে জানে যে পুলিশগুলো খারাপ? তো এই পর্যন্ত যখন দেশ চলে গেছে, এ সরকার টিকে থাকার কোনো সম্ভাবনা নাই, আজ হোক কাল হোক পতন হবে। পরে 10টা-12টার দিকে তো শুনলাম যে সেনাপ্রধান ভাষণ দেবে, তখন তো সব ক্লিয়ার হয়ে গেল। এরপরে তো পরে ভিডিও আমাকে অনেকে দিয়ে আনিতেছে হাসিনা কীভাবে পালাচ্ছে এই জায়গায়। এই হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আপনার মুক্তি হওয়ার আগ পর্যন্ত আপনি জেলেই ছিলেন। জি। এই সময়ের বিস্তারিত যদি একটু জানেন, যেদিনকে আপনার মুক্তির আদেশ হলো সেই সময়ের অনুভূতি, আপনি কখনো কি ভেবেছিলেন যে এই ফাঁসির মঞ্চ থেকে আপনি আবার আলোতে ফিরে আসবেন, মুক্ত বাতাসে আসবেন? এ থেকে কখনো কল্পনা ছিল? তো এখন তো 2টা পার্ট। একটা হচ্ছে হাসিনা পালাবার আগে তো চিন্তাও করিনি এবং আশাও করিনি, বরং আশা করেছিলাম যেন আমার শহীদ হিসেবে আল্লাহ কবুল করেন। যখন সরকার পরিবর্তন হয়ে গেল তখন বুঝলাম যে আমার যে মামলা, আমার যে জানা আছে, কোনো ক্রমেই যতই ভিন্ডিক্টেড হোক, কোনো ক্রমে আমাকে ফাঁসি দিতে পারবে না, রায় দিতে পারবে না। এই জন্য তখন ভাবলাম আমার ফাঁসি থেকে আমি কার্যকর করতে পারবে না, আমি হয়তো মুক্ত পাবো এখানে। তো ওখানে আমাদের 1টা মাস কষ্ট হয়েছে। ওই জেল ভেঙে যাওয়ার কারণে তখন আমাদেরকে 24 ঘন্টা লকআপ রাখতো। আমিও রিকোয়েস্ট করছিলাম, ভাই স্যার আপনাকে আমি ছেড়ে দিলে অন্যদিকে ছাড়তে হবে। এই জন্য মাঝে মাঝে ছাড়তেও, কিন্তু আমাকে 24 ঘন্টা থাকতে হতো, যেহেতু জেল উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল। এটা আমিও তাদেরকে সাপোর্ট দিয়েছি। আমাকেও তখন জেলা সুপার ডেকে নিয়ে গেছে, আপনি লোকদেরকে বুঝার যাতে করে কেউ না পালিয়ে যায়, পালিয়ে আবার ধরা পড়বে। এই তো অত্যন্ত লিবারাল হয়ে গেল না। আমার শেষ জীবনে 2 বছর অত্যন্ত কঠিন অবস্থা গিয়েছে। আমাকে বৈধভাবে ডাক্তারের কাছে পারমিশন নিয়ে, হাঁটু খারাপ, মাথা ভাটিগো আছে, এই জন্য আমাকে চেয়ার টেবিল দিয়েছিল, সমস্ত নিয়ে গেছে চেয়ার টেবিল। আমার থালা বাটি খাবার প্লেট পর্যন্ত দেওয়া হয়নি। আমি যখন বললাম ভাই তোমার নিয়ে আমি খাবো কিসে, আমাকে তা খাওয়ার জন্য একটা প্লেট রাখলো, সব কিছু নিয়ে গিয়েছে। এটা কিন্তু ওই বিপ্লবের আগে। এটা এরপরে তো সবাই বলে স্যার নিয়ে যান, স্যার নিয়ে যান, নিয়ে আমি এখন নিয়ে কী করবো, এখন তো আমার সাথে বাড়িতেই যাবো। জি। তো এই যে যখন আপনার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে 7 সদস্যের আপিল বিভাগের সর্বসম্মতি রায়ে আপনাকে খালাস দেওয়া হয়, এরপর আপনার অনুভূতি কি? খালাস পেলেন আপনি? এরপর তো অনুভূতি হচ্ছে যে আমি এখানে 2টা জিনিস বলবো। একটা হচ্ছে যে যখন ট্রাইব্যুনালে এবং সুপ্রিম কোর্টে ফাঁসি আমার বহাল রাখা হলো, আমি তখন আল্লাহর কাছে একটা দোয়া করেছিলাম যে আমার অপরাধের মধ্যে একটা অপরাধ তারা বলেছিল যে আমি ধর্ষণ করেছি একটা মহিলাকে। আল্লাহর কাছে খুব কান্নাকাটি করেছে, আল্লাহ তুই ফাঁসি দাও, তোমার কাছে যাব, কিন্তু এই ধর্ষণের মামলা থেকে আমাকে খালাস দাও। তুমি জানো আমি এটা করি নাই, আর এটা আমি যদি খালাস না দাও তো আমার ছেলেমেয়েরা মনে করে যে আমার আব্বা কীরকম ছিলেন। তো আলহামদুলিল্লাহ হাসিনার কোর্টেই কিন্তু আমাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন, একদম খালাস দিয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে যে মহিলা অভিযোগ করছে ধর্ষণ করেছে, আমাদের আইন যখন জেরা করে যে আপনার ছেলে মেয়ে কয়জন ইত্যাদি, সে বলছে এতজন, আপনারা ছেলে মেয়ে আইডেন্টি কার্ড আছে, সব আছে। আমাদের আইনজীবী তো আইডি কার্ড সব দিয়ে হাজির করছে, এই ছেলে আপনার, এই বয়স আপনার, সব ঠিক আছে। তখন বললে যে ওই মেয়ে তো বলেছিল যে ধর্ষণের কারণে তার ইউরেটাস নষ্ট হয়ে গেছে, সে সন্তান ধারণ ক্ষমতা নাই,
অত সবগুলো সন্তান হয়েছে 73 সালের পর। তো কীভাবে এটা হতে পারে? কিন্তু ট্রাইব্যুনাল তো আমাকে ফাঁসি দিয়ে দিল, কিন্তু সুপ্রিম কোর্টে এসে আমাকে ফাঁসি দেন এবং খালাস দিয়ে দিয়েছে আর কি। মানে ধর্ষণ মামলা থেকে আপনাকে খালাস, পরিপূর্ণ খালাস দিয়েছে। আচ্ছা, আমরা এই পার্টের একেবারে শেষের দিকে আছি। আমি একটু শুনতে চাইব যে কারা জীবন নিয়ে অনেকেই তাদের স্মৃতিচারণমূলক বই লিখেছে। আপনার এই দীর্ঘ কারা জীবন নিয়ে আপনার কি কোনো বই লেখার বা কোনো স্মৃতিচারণমূলক কোনো কিছু লেখার ইচ্ছা আছে কিনা? এটা আমাকে জেল থেকে বেরিয়ে অনেকেই বলেছে। তো আমি হাসতে হাসতে বলতাম, ভাই সবাই যদি লেখক হয় তো পাঠক কে হবে? তা আমি পাঠকের খাতায় থাকি। তারপরেও আমাকে অনেকে বলতেছে, আমি চেষ্টা করতেছি। তো এখন হয়তো ইলেকশন, তো ইলেকশনের আগে পারবো না, ইলেকশনের পরে আমি ছোট আকারই হোক আমি আমার অনুভূতিগুলো লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। শুরুতেই যদি বলি যে আপনার দীর্ঘ রাজনৈতিক জীবন, এই প্রায় 14 বছর আপনি মানে কারাজীবন শেষে ফিরে আসলেন। এই 14 বছরের পর আপনি আবার রাজনীতিতে আপনার সেই প্রিয় সংগঠনের সাথে আবার যুক্ত হলেন। কি কোনো পার্থক্য লক্ষ্য করছেন? না, পার্থক্য তো অনেক কিছুই হবেই। একটা হচ্ছে পার্থক্য তো আমাদের কাজ অনেক ব্যক্তি হয়েছে, অনেক বড় হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের জনশক্তি বেড়েছে। আর মৌলিকভাবে আমি তেমন কোনো পার্থক্য দেখি না। আমাদের দৃষ্টিভঙ্গি তো ইসলাম কায়েম করার জন্য। এখন আধুনিক প্রযুক্তি, আধুনিক একটা সময়, সেখানে তো কিছু মানে আধুনিকতার সাথে সম্পর্ক রেখে ইসলামের সাথে কন্ট্রাডিকশন না হয় এই জাতীয় কাজ তো জামাত হাতে নিয়েছে, করতেছে। এই জন্য আমি সেখানে তেমন কোনো পার্থক্য বেশি দেখি না। আচ্ছা, কেউ কেউ বলছেন যে জামাত পূর্বের থেকে এখন অনেক লিবারেল হয়েছে। এই লিবারেল হতে গিয়ে কি কোনো সমালোচনা দেখছেন? হ্যাঁ, লিবারেল অনেকে সমালোচনা করছে। আসলে তো আমি ব্যক্তিগতভাবে মধ্যমপন্থী লোক। আল্লাহ নিজেও কোরআনে বলেছে মধ্যমপন্থী, না এক্সট্রিম না আবার একদম ছেড়ে দেওয়া। তো এটা তো বিভিন্ন জন বিভিন্ন মত প্রকাশ করতেই পারে। এটা হয়তো আমাদের ব্যক্তি তার বক্তব্য অথবা তার কথাবার্তার মধ্যে কোনো ভুলের কারণে এটা ধারণা করতে পারে। বাট অ্যাজ এ হোল জামাত ইসলামী তার মূল জায়গাটাই আছে যে তারা এই দেশে ইসলামী আইন কায়েম করতে চায়, কোরআন আইন কায়েম করতে চায়। এখান থেকে আমি মনে করি জামাত পিছিয়ে আসেনি বা পিছিয়ে আসার কোনো সুযোগও নেই। আচ্ছা, এরপর যদি একটু রাজনীতির বিষয়ে আলোচনা করি, আমরা দেখছি যে জামাত ইসলামী সহ 8 দল গণভোট এবং অন্তত 5 দফা দাবিতে আন্দোলন করছে। আজকেও তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে। তো কেউ কেউ বলছেন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই 5 দফা দাবি, পিআর পদ্ধতিতে নির্বাচন, এই সমস্ত দাবি তোলা হচ্ছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্রর অংশ হিসেবে দেখছেন। আপনারা কি বলছেন? আমার ছোট্ট কথা, ব্যাপার হচ্ছে যে জুলাই সনদের যে সমস্ত ব্যাপারে আমরা সবাই ঐক্যমত্য হয়েছি, যে আমাদের দাবি তো সেটা আইনি ভিত্তি দেওয়া হোক এবং এর জন্য গণভোট দেওয়া হোক। এবং আমার তো জানা মতে সেটা বিএনপি রাজি। হ্যাঁ রাজি, কিন্তু বিএনপি বলছে যে নির্বাচনের দিন গণভোট। আমি সেটাই বলছি, রাজি তো। জি, তা এখন যদি নির্বাচন পিছায় সেটা তো তাদের জন্য হবে। যদি আমরা গণভোট নির্বাচনের দিনেই করতে পারি, আগে করতে পারবো না কেন? নির্বাচন কমিশন তো বলেন নেই যে আমরা পারবো না। না, কিন্তু মানে বলা হচ্ছে যেটা অনেক অনেক টাকার বিল। না, আমরা ওটা নির্বাচন কমিশনের সাথে আমাদের লোক যোগাযোগ করছে, এত টাকা খরচের কথা না। এটা তো ওইরকম প্রচার প্রকণ্ডা হবে না, লিফলেট পোস্টার ইত্যাদি তো হবে না, মাইকিং মিটিং তো হবে না। তা আমাদের কেন অত খরচ হবে? আমরা একটা এত বড় জাতীয় ইস্যু, এটা এতদিনের পরে একটা স্বৈরাচারকে হটালাম, তার আইনি ভিত্তি দেবো না? আমাদের দেশের এত লোক এই পর্যায়ে যায়নি যে একই দিনে 2 রকম ভোট দেওয়ার ক্ষেত্রে একটা স্বাচ্ছন্দ্য ফিল করবে। সেখানে তো অনেক ভুলভ্রান্তি হতে পারে। এই জন্য আমরা একমত যদি হয়েছি, দেরি হওয়ার কারণ হলে তারাই দেরি হওয়ার কারণ হবে। আগে গণভোটটা হয়ে যাক, নভেম্বর হোক, ডিসেম্বর শুরুতে হোক, তাহলে তো আমরা সমস্ত সমাধান হয়ে যেতে পারে। আমরা তো পিআর পদ্ধতিতে আবার ইয়ে তো আমরা একমত হয়েছি, উচ্চ কক্ষে তো একমত হয়েছি। সেটা নিম্ন কক্ষে ঠিক আছে আমার দাবি থাকলো, কিন্তু সব দাবি তো সবসময় পূরণ হয় না, কিন্তু দাবি তো আমার থেকেই গেল। এটা আমরা পরবর্তী সময় দেখবো ইনশাল্লাহ। কিন্তু নির্বাচন নিয়ে কি কোনো শঙ্কার কথা আপনাদের মনে হয়? যে না, আমি ব্যক্তিগত মনে করি না। নির্বাচন হওয়া উচিত, নির্বাচনটা হতে হবে। আচ্ছা, আরেকটু কথা যদি বলি, যে মাত্র একদিন আগেই বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে
জামাত ইতিপূর্বে তাদের প্রার্থীদের মাঠে নামিয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু সব জায়গায় প্রার্থী তারা দেয়নি। তো এইটি কবে নাগাদ হতে পারে? না, আমাদের প্রার্থী সব জায়গায় দিয়েছে, আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। এখন তো আমরা 8 দল বলেছি, তো আমরা জোট করব না নির্বাচনে, আমরা সমঝোতার ভিত্তিতে নির্বাচন করব। সেই সমঝোতার ভিত্তিতে হয়ে গেলে আমরা আমাদের দলীয় প্রার্থীদের নাম অফিসিয়ালি ঘোষণা করব। খুব বেশি দেরি হবে না। বেশি দেরি হবে না। কিন্তু এই সমঝোতা হওয়ার ক্ষেত্রে কোন দলের সাথে সবচেয়ে বেশি আপনাদের যোগাযোগ হচ্ছে? বাংলাদেশে তো এখানে যোগাযোগ তো মোটামুটি 8 দলের বাইরেও যারা আছে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। না, কিন্তু সেক্ষেত্রে এনসিপি অথবা অন্য আরো কোনো দল কি আছে? 8 দল তো আছেই, আমরা বুঝতেছি। এনসিপি তো তারাই তো একই সময় এক কথা বলছে। জি, তারা কালকেই বললো যে আমরা একাই ইলেকশন করব। আজকে বলতেছে ঐক্যমত্য কমিশনের যদি আইনি ভিত্তি দেওয়া হয় তখন আমরা জামাত অথবা বিএনপির সাথে করব। তো তারা কি ঠিক করে কার সাথে যাবে? আপনাদের তরফ থেকে কি যদি এনসিপি আপনাদের কাছে আসতে চায় সেক্ষেত্রে কি আপনাদের? আমরা ওয়েলকাম জানাবো। হ্যাঁ, সেই তখন তাদের সাথে আসন বন্টন সমঝোতা কিভাবে? আলোচনার ভিত্তিতে। আলোচনা না করলে তো আমরা বলতে পারি না যে তোমাদেরকে এত আসন দেবো। তারা কি বলে, আমাদের ভাবে কতটা স্যাক্রিফাইস করা উচিত। তবে আমরা আমাদের জামাতে আমি বলেছেন আমরা সবাইকে মেনে নির্বাচন করতে চাই। আমরা আমাদেরটাই যেন গো ধরবো না, আমরা সমঝোতার ভিত্তিতে সবার অংশগ্রহণে আমরা ইলেকশন করতে চাই। এই জন্য আমার মনে হয় আসন নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। জি, এরপর যদি জামাতের রাজনীতিতে আসি, জামাতের রাজনীতি নিয়ে অনেক সমালোচনা আছে, কারো কারো মনে ভীতিও আছে। এইসব সমালোচনা কাটিয়ে ওঠা এবং এই ভীতি দূর করার জন্য আপনারা কি করছেন? আমার তো মনে হয় বাস্তব যদি চিন্তা করি ভীতি তো দূর হয়ে গেছে। যারা শিক্ষিত লোক তাদের মধ্যেই ভীতি বেশি থাকে। তো সব ধরনের মানুষের মধ্যে ওদের মধ্যেই বেশি থাকে। তো শিক্ষিত লোক যারা ইসলামী ছাত্র শিবির তো ইসলামের জন্যই কাজ করে। তো এত কিছুর অপপ্রচার করার পরেও তো ইসলামী ছাত্র শিবির বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়লাভ করতে পেরেছে। তো সেখানে তো এই প্রশ্ন কেউ করেনি। আসলে প্রশ্ন হচ্ছে এটা কিছু লোকের মধ্যে সবসময়ই থাকবে। আমি যতই ব্যাখ্যা দেই না কেন, এই ব্যাখ্যা সন্তুষ্ট হবে না কেন, সন্তুষ্ট ব্যাখ্যার জন্য না, তারা সন্তুষ্ট আমার আদর্শের জন্য। তার আদর্শকে তো বরদাস্ত করতে পারে না। আর অন্যভাবে মোকাবিলা করতে নারী কথাগুলো বলে। তারা অনেক সময় বলে শরিয়া আইন কায়েম করে এই করে না। শরিয়া আইন তো শুধু শাস্তি না, শরিয়া আইন তো একটা সামাজিক ব্যাপার। না, সেটি হলো, কিন্তু এই যে আলোচনা আছে যে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবে, এবং আসলে কি আপনারা কিন্তু স্পষ্ট করেননি যে জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে অথবা জামাত ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। আমি যতদূর জেনেছি আজ পর্যন্ত শুধুমাত্র আমিরে জামাতের একটি কথা শুনেছি। উনি বলেছেন একটি সাক্ষাৎকারে যে যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় তাহলে শরিয়া আইন হতে বাধা কোথায়। ঠিক ডাইরেক্ট বলে নাই। আসলে কি করতে চায় জামাত? না, ঠিক আছে, আমরা তো শরিয়া আইন করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। তো যদি সংবিধান সংশোধন করার পক্ষে মানুষ রায় দেয়, তা মানে ইসলামের পক্ষেই তো রায় দিল। জামাত ইসলামী তো সেকুলার রাজনীতির দল না। ইসলাম কায়েম করার জন্য তো আমরা তো মানুষদেরকে ব্যাখ্যা নতুন না, অনেক আগে থেকে দিয়ে আসছি আমরা, শুধু এখন না। আমাদের বই পুস্তকে সবটাই আছে। যারা ভীতি সৃষ্টি করে তারা ওই যে শরিয়ার আইনে কিছু দিক যেটা শাস্তিমূলক আইন, সেটা আমি তো সেটাও তো খারাপ মনে করি না। শাস্তি তো ইসলামী আইন ছাড়াও কি অন্য আইনের শাস্তি আছে না, বিধান আছে না? এখন যে ল আছে সেই ল একই তো আছে। সেখানে ফাঁসি দেবে হয়তো, কার্যকরার পদ্ধতিটা এক না, এখানে পদ্ধতি আলাদা, কিন্তু জিনিসটা এক। এখানে অরিট হওয়ার কি আছে, ভয় পাওয়ার কি আছে? এটা মূল উদ্দেশ্য না। মূল টার্গেট ইসলাম, টার্গেট তারা ইসলামকে পছন্দ করছে না। এই জন্যই তারা এই সমস্ত প্রশ্ন তোলে। আমি মনে করি যেটা এটা সবসময়ই থাকবে, সবসময়ই থাকবে। যে আমরা ভালো কাজ করি, রসুলের যুগেও দেখা গেছে একটা লোক গুরু ব্যাটা কোন সময় তাকে বরদাস্ত করেনি। তারা জানে কাজটা ভালো, কিন্তু তারা পছন্দ করে না। এটা যুগে যুগে থাকবে। সবাইকে সন্তুষ্ট। মানুষ তো আল্লাহর প্রতিও বেজার হয়ে যায় যে মানুষ অমুক এত কিছু দিল, আমাকে কিছুই দিল না। তা আল্লাহর কাছেও তো সবাই সন্তুষ্ট না। তা আমরা কীভাবে মানুষকে সন্তুষ্ট করতে পারবো? তবে শরিয়া আইন যদি সংখ্যাগরিষ্ঠ মানুষ চায়, সেটাও কিন্তু একটা বিধান আছে। সঙ্গে সঙ্গে শরিয়া আইন কায়েম হয় না। আল্লাহ রসুলকেও শরিয়া আইন কায়েম করতে 13 বছর মদিনার জীবনে কাটাতে হয়েছে। কারণ এটা আইন দিয়ে প্রয়োগ করা জিনিসটা
বাধ্যতামূলক জোর করে প্রয়োগ করা জিনিস না। মানুষকে এডুকেট করতে হবে, শিক্ষিত করতে হবে, বোঝাতে হবে। বোঝানোর মাধ্যমেই যদি মানুষ চায় অবশ্যই হবে। ইসলামের মূল কথাই হচ্ছে ইসলাম জোরপূর্বক কার উপর চাপিয়ে দেওয়া হয় না। কেন চাপিয়ে দেওয়ার জিনিস এটা না, যে গ্রহণ করে সে গ্রহণ করবে, সে করবে না করবে না, এর ফলাফলটা পরকালে আল্লাহ তাকে দেবেন। কিন্তু আল্লাহ বলেন জোরকে চাপিয়ে দেবো, এটা আল্লাহর নিয়ামত। নিয়ামত তো জোর করে কাউকে চাপিয়ে দেওয়া যায় না। জি, নারী বিষয়ে একটি ভীতি আছে আপনাদের সংগঠনের বিষয়ে, যে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে এদেশের নারীরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না, তাদেরকে বাধ্যতামূলক পর্দা করা হবে, তাদেরকে চাকরি করতে দিবে না। অনেকে এও বলছেন যে নাটক সিনেমায় কোনো অভিনয় চলবে না। সুতরাং এমন একটি অবস্থায় আপনারা কি বলছেন, আসলে কি? আসলেই তো হচ্ছে যে সবটার মূল কথা হচ্ছে নৈতিকতা। নৈতিকতার ভিত্তিতে নাটকও চলবে, গানও চলবে, সবটাই চলবে। যে নাটক, যে সিনেমা মানুষকে সৃষ্টিকর্তাকে শেখায়, চেনা শেখায়, তার আনুগত্য করা শেখায়, সেটা যেভাবে উপস্থাপন করি না কেন এইটা। আর এটা হচ্ছে কোনো উদ্দেশ্যহীনভাবে শুধু মানুষকে বিনোদন দেওয়ার জন্য, যার কোনো শুরুও নেই শেষও নেই, এটি কি মানুষের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতেছে? এখন তো আমাদের নাটক আমরা করিনি, ক্ষমতায় জানি, এখন যা চলতেছে এতে কি আমাদের জনশক্তি, আমাদের দেশের জনগণ কি খুব ভালো হওয়া অবস্থা শিখতেছে? না, বরং তারা উচ্ছৃঙ্খল হচ্ছে। তো সেখানে যদি আমরা নৈতিকতা শিক্ষা দেই নাটকের মাধ্যমে, আমাদেরকে যদি সৎ লোক, ভালো লোক হওয়ার শিক্ষা দিই, আমরা দুর্নীতি মুক্ত হওয়ার জন্য শিক্ষা দিই আমরা নাটক মাধ্যমে, সমাজের অসঙ্গতিগুলো তোলার চেষ্টা করি আমরা এটা নাটকের মাধ্যমে, সমাজের খারাপ জিনিসগুলোকে তোলার চেষ্টা করি, এতে কোনো সবার জন্য উপকার, সবার জন্য উপকার। আর নারী কথা বলা হচ্ছে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উৎকৃষ্ট প্রমাণ, যেখানে আধুনিক নারীরা থাকে, পড়াশোনা করে, যারা ইসলামকে মোটেই অনেকে পছন্দই করে না, তাদের ভোট তো রোকেয়াল তো নারীদের ভোটেই বেশি শিবির পেয়েছে। এবং আমি একটা টিভিতে সাক্ষাৎকার দেখলাম, এক ছাত্রী একজন জিজ্ঞেস করতেছে, তুমি কাকে ভোট দিয়েছো? বলে ইসলামী ছাত্র শিবিরকে। তাদেরকে দিয়েছে কেন? তারা তো এই করবে, সেই কে পর্দা জরুরি করবে, রক কাটে ইত্যাদি করতে, কী করবে জানি না, তো আমি তাদের কাছে নিরাপদ। আমি আজকে মানুষ নিরাপদহীনতায় ভুগতেছে, আমাদের নারী সমাজটা নিরাপদহীনতায় ভুগতেছে। ইসলামের সবচেয়ে নারীকে মর্যাদা দিয়েছে। আমরা ভোগের সামগ্রী করিনি, নারীকে মান মর্যাদা দিয়েছে আমরা। আমাদের জামাতে অনেক নেতৃবৃন্দের স্ত্রী চাকরি করে, তারা চাকরি করতে পারলে আমি অন্যকে চাকরি করতে বাধা দেবো কি জন্য? জি, কিন্তু এই বিষয়টা কি একটু ক্লিয়ার করবেন, যে জামাত যদি ক্ষমতা আসে তাহলে আপনারা কি পর্দা বাধ্যতামূলক করে দেবেন, অর্থাৎ সব নারীকেই বোরখা পড়তে হবে? মানে এটা তো বললাম যে আমি মানুষকে তো আমরা তৈরি করব, মানুষ নিজেই পর্দা করার চেষ্টা করবে। এইটা তার সেন্স তো নাই, বুঝে না। আমি তো এক সময় পর্দা করতাম না, আমার ওয়াইফ করতো না, আমি তাকে বুঝিয়েছি, করছি যে এটা বিধান, আমি মুসলিম বলে পরিচয় দিই, তা শালীন। এই পর্দা বলতে আমরা অনেক সময় বোরখা বুঝি না, শালীনভাবে থাকতে হবে, যেটা আমার জন্য আল্লাহ নির্ধারিত করে দিয়েছে সেমও থাকতে হবে। এবং সেটাও তো আমরা জোর করে চাপাই দেবো না। আমি জোর করে চাপাই দিলাম, বাসায় গিয়ে সে পর্দা করলো না, এইটা তো তাহলে কী হলো? এটা তার মনকে পরিবর্তন করব। ইসলাম জোর করে কায়েমি করার জিনিস না। ইসলাম মানুষের মনস্তত্ত্বকে বিশ্লেষণ করে, মানুষের মনকে পরিবর্তন করে। মনকে পরিবর্তন করলেই মানুষের আখলাক চরিত্র এমনি পরিবর্তন হয়ে যাবে। জি, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে আছি। আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে 5 আগস্ট পরবর্তী সব রাজনৈতিক দল এবং সংগঠনের প্রত্যাশা ছিল একটি নতুন বাংলাদেশ গড়ার। 1 বছর হয়ে গেছে, সেই প্রত্যাশায় আপনি কি দেখছেন? না, আমি তো একদিকে আশাবাদী, একদিকে আপাতত হতাশা যে আমরা সেই জুলাই সনদ এখন বাস্তবায়ন করতে পারলাম না। এটা বাস্তবায়ন করলে আমার মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যাব, নতুন বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাব। সেটা হচ্ছে আগের পদ্ধতিতে নির্বাচন, আগের যে বাস্তানতন্ত্র সব কিছুটা তো হলেও আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। আর নতুন বাংলাদেশ তো এক এক দলের কাছে এক এক রকম, এটা তার আদর্শিক ব্যাপার, সে তার আদর্শ ভিত্তিতে নতুন বাংলাদেশ করবে। এটা শুনতে ভালো স্লোগান শোনা যায়, নাম দিলে নতুন বাংলাদেশ, কাজ করলাম পুরাতনভাবে, তাহলে তো এই কাজটা পুরাতন করে নতুন বাংলাদেশ তো হবে না। আমরা নতুন বাংলাদেশ করতে চাই, মানুষ যে মূল্যবোধে বিশ্বাসী দেশে বেশিরভাগ মানুষ, সেই মূল্যবোধকে আমরা কায়েম করতে গেলেই আমি মনে করি বিরাট একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। জি,
আচ্ছা, আরেকটি বিষয় হলো যে আপনি নতুন বাংলাদেশের কথা আমরা বলি বা আপনি বলছিলেন যে এটি শুনতে ভালো শোনা যায়, কিন্তু আমাদের যদি বলতে বলেন আমরা বলবো যে এই 1 বছরের সেই যে ঘুরে ফিরে কিন্তু এখন আবার সেই পুরাতন রাজনীতিই দেখছি। জামায়াতের মতন একটি আদর্শিক সংগঠনের মধ্যেও আমরা দেখলাম তাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে এখন এক ধরনের যারা একসময় আপনার জোটের সঙ্গী ছিল সেই বিএনপির সাথেই এখন আমরা দেখছি যে জামায়াতের সাথে বিভিন্ন জায়গায় বিরোধ হচ্ছে। তারপরে দুই দল এক দল অপর দলের কঠিন ভাষায় রাজনৈতিক ভাষার বাইরে গিয়েও কথা বলছে। এটি কেন হচ্ছে? আমি প্রথমে আমি উভয়ের জন্য দুঃখজনক। আমরা রাজনীতি করি, দল এত কেন? সব দল যদি একমতে হতো দল তো একটাই থাকতো। এই জন্য যার যার মতাদর্শ বলবে, কিন্তু আমরা প্রতিপক্ষ আসে আমাদের, কিন্তু এমন করবো না যেটা আমাদের জন্য দলের ক্ষতি হয়, দেশের জন্য ক্ষতি হয়ে যায়। প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা কোনো খারাপ না, কারণ প্রতিযোগিতা থাকবেই। একটা দল তো আমরা তো মানে একদলীয় শাসন কায়েম করতে চাই না। তো এই জন্য প্রতিযোগিতা থাকবে, সেখানে কেউ সীমা লঙ্ঘন করলে এটা অবশ্যই আমাদের নিজ নিজ দলের দেখা উচিত যে কোথায় সীমা লঙ্ঘন করা উচিত। আমরা জামাত থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। এখন তো আমাদের মানে জনগণ এত সমর্থন আমাদেরকে দিচ্ছে যে অনেক এখনও নৈতিকভাবে তৈরি হতে পারেনি, যাবার হয়তো তার আচরণটা এখনও সেই পর্যায়ে আসেনি। তবুও জামাত ইসলামের চেষ্টা করছে যাতে করে অন্য দল যে তার মত অনুযায়ী কাজ করবে, তার আদর্শ প্রচার করবে, তার কাজ করবে, আমার বাধা দেবো কি জন্য? আমাকেও বাধা দেওয়া হবে না। আমি মনে করি আমাদের খুব ছোটোখাটো একটা ঘটনা করতে পারেন, মেজর কোনো ঘটনা ঘটেনি। যেমন চাঁদাবাজি, আমাদের জামাতের পক্ষ থেকে একটা চাঁদাবাজি করা হয়েছে বলে আমার জানা নেই, কোনো পত্রিকাতে আসেনি। কিন্তু আগে স্টাইলই তো চাঁদাবাজি চলতেছে, সন্ত্রাস চলতেছে। তো এটা হলে তো সে নতুন বাংলাদেশ বললে তো সে পুরাতন ধাঁচেই আমি চলতে থাকলাম। একেবারেই শেষের দিকে আছে আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। এই নির্বাচন ঘিরে জামায়াত ইসলামের প্রত্যাশা এবং ব্যক্তিগতভাবে আপনার মানে প্রত্যাশার কথা শুনতে চাই আমরা। প্রথম হচ্ছে যে জামাতের প্রত্যাশা, আমি তো মনে করি যে আমার জেল থেকে বেরিয়ে আসার পরে যে আইডিয়া আর আগে যে আইডিয়া অনেক পার্থক্য। আমি মনে করি যে অনেক জুলুম অত্যাচার হয়েছে, কাজ হয়তো অনেক কমে গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আমি মনে আগের চেয়ে 20-25 গুণ কাজ বেড়ে গেছে। আমার প্রত্যাশা মানে জাতীয়ভাবে জামাত ইসলামী জনগণের সমর্থন পেলে আমরা যাদের সঙ্গে সমঝোতায় রিলেশন করতে চাচ্ছি, আমি মনে করি জনগণ যদি আমাদেরকে দায়িত্ব দেয় আমরা সরিয়ে দায়িত্ব পালন করতে পারবো ইনশাল্লাহ। আর আমার ব্যাপারটা হচ্ছে আমি জনগণের এত সমর্থন পাচ্ছি এটা আমি আগে কল্পনা করিনি। জি, আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ। আপনি কষ্ট স্বীকার করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এনটিভির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাচ্ছি, এনটিভিকে ধন্যবাদ জানাচ্ছি, কর্তৃপক্ষ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আমার জন্য দোয়া চাচ্ছি। জি দর্শক, এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।